দেখতে দেখতে সিওল স্টেশন ছাড়িয়ে এসেছে আমাদের কেটিএক্স ট্রেনটি। দূরে নামসান টাওয়ারটি এখনও দেখা যাচ্ছে, একটু পরেই চোখের আড়াল হয়ে যাবে। কালো জাদুর কেসের সমাধান করে আমরা ফিরছি বুসানে। এই কটা দিন খুব আনন্দে কেটেছে। এমনিতেই আমরা সবাই একসাথে হলেই আনন্দ হয়, আর তার উপরে তুষারপাত আমাদের খুশি ডাবল করে দিয়েছে। আজকের পরিবেশটা বেশ চমৎকার। জানালা দিয়ে মিষ্টি রোদ এসে পৌঁছচ্ছে। কেন জানি এত ভালো পরিবেশে থাকা সত্ত্বেও আমার কিছুই ভালো লাগছে না। অনেকদিন পর প্রিয়জনদের সঙ্গে একসাথে থাকার সুযোগ হলে যেমন আনন্দ হয়, তেমনি আবার তাদেরকে ছেড়ে চলে আসতে তেমনই মন খারাপ হয়। আমারও তাই হয়েছে। এতদিন 8 জন ছিলাম, কিন্তু এখন বাড়ি ফিরছি মাত্র 4 জন। আমি, জিনোপ্পা, জেকে আর ভি। ও হ্যাঁ, ইয়ন্তানো আছে। মন খারাপ শুধু আমার না, সবারই। কিন্তু সবাই আমাকে নিয়ে চিন্তা করছে। জিনু ভাইয়া তো নানা ধরনের কীর্তিকলাপ করে আমাকে হাসানোর চেষ্টা করছে, আর ওর ওই ধরনের পাগলামো দেখে হাসি চাপতে পেরেছে এমন লোক খুব কমই আছে। এদের মধ্যে যে ইয়ঙ্গি অপ্পা একজন, সেটা বুঝি বলে দিতে হবে না। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে। বসতি এলাকা ছাড়িয়ে অনেকটা দূর চলে এসেছি আমরা। দুই দিকে বিশাল পাহাড়, আর তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে ট্রেনটি। এত দুর্গম পাহাড় কেটে ট্রেন যাওয়ার রাস্তা কে তৈরি করেছে কে জানে। যেই করে থাকুক, তাকে অসংখ্য ধন্যবাদ। যাত্রাপথে এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। দু এক জায়গায় কিছু কিছু অংশের স্নো গলে গেলেও বাকি সর্বত্র স্থান জুড়ে যেন তুষারের গালিচা পাতা, আর সেগুলোতেই মাঝে মাঝে সূর্যের রশ্মি পড়ে ঝলকানি দিচ্ছে। ভিয়ের আজীবনই ফটোগ্রাফি করতে ভালো লাগে, তাই সে ক্যামেরা নিয়ে এই সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছে। কিছু দূর যেতে না যেতেই ট্রেনের গতিবেগ হঠাৎই আস্তে হয়ে গেল। বুঝলাম ট্রেনের চালকও হয়তো সুন্দর দৃশ্য উপভোগ করতে চাইছে, কিন্তু এ ভাবনা পুরোপুরি ভাবার আগেই হঠাৎই দুম করে ট্রেন থেমে গেল। ব্যাপার কি? এমন করে ট্রেন থেমে যাওয়া মোটেই স্বাভাবিক কিছু নয়। ট্রেনের সবাই গুঞ্জন করে উঠল। ব্যাপার কি? একটু পরেই অ্যানাউন্সমেন্ট শোনা গেল। যাত্রীদের উদ্দেশ্যে বলছি, কেউ উত্তেজিত হবেন না। রাস্তার উপরে বিশাল আকৃতির পাথরের সম্মুখীন হয়েছি আমরা। দ্রুত পাথরটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। দয়া করে কেউ প্যানিক করবেন না। কোথায় কী রকম ধরনের পাথর পড়ে আছে যার জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে, সেটা দেখার জন্য দু একজন বাইরে দেখতে চলে গেল। সেই সঙ্গে আমরাও নামলাম। হেঁটে হেঁটে সামনের দিকে যেতেই দেখতে পেলাম একেবারে ট্রেন লাইনের মাঝ বরাবর একটা বিশাল সাইজের পাথরের চাই, যেটাকে সরানো একেবারে অসম্ভব ব্যাপার। হয় পাথরটাকে কেটে সরাতে হবে, না হলে ক্রেন ছাড়া সরানো অসম্ভব। কিন্তু আমি ভাবছি, ভাগ্যিস আজ কুয়াশা নেই। 2 দিন আগে যে ঘন কুয়াশা হয়েছিল, আজও তেমন হলে তো দূর থেকে পাথরটা না দেখতে পেয়ে ট্রেন এসে পাথরে ধাক্কা লাগতেই সব শেষ হয়ে যেত। খুব জোর বাঁচা বেঁচে গেছি। এখন ক্রেন এখানে আসতেও সময় লাগবে, আবার পাথর সরানোর জন্যও যথেষ্ট সময়ের প্রয়োজন হবে। এই সময়টাতে কি করা যায়? অনেকেই ইতিমধ্যে সেলফি তোলা শুরু করে দিয়েছে। যাত্রীরা সবাই এদিক সেদিক ছড়িয়ে পড়েছে। ট্রেনের ভিতরে বোধহয় কেউ নেই, সবাই বেরিয়ে পড়েছে। জিনু ভাই একটু চঞ্চল হয়ে উঠেছে। ওনার আজ কোর্টে ইম্পর্ট্যান্ট মামলা রয়েছে। এর মধ্যে ভিকে দেখলাম চিন্তিত। ওর তো কোনো কাজ নেই, তবে ব্যাপার কি না, ওর কপালে যে চিন্তার ভাঁজ পড়েছে সেটা যে অন্য কিছু ইঙ্গিত করছে।
ওর এই চিন্তিত মুখ আমি খুব ভালো করে চিনি। মুহূর্তেই রোমাঞ্চে আমার সারা শরীর শিউরে উঠল। তার মানে খুব শীঘ্রই মিস্টেরিয়াস কিছু ঘটতে চলেছে। আমি বিস্ময় আর প্রশ্ন নিয়ে ওর দিকে তাকালাম। ও বলল, অন্য ট্রেনের সামনে পাথরটা না পড়ে আমাদের ট্রেনের সামনেই কেন পড়লো? আর পাথরটা তো আকাশ থেকে উড়ে আসেনি, ওটা ওই ডান দিকের পাহাড় থেকে গড়িয়ে এসেছে। আশ্চর্যের বিষয়, এত বছরে কখনো কোনো পাথর গড়িয়ে আসতে কেউ দেখেনি, তবে আজই কেন এলো? বিষয়টা সন্দেহজনক। তোরা সবাই চোখ কান খোলা রাখ, যখন তখন কিছু ঘটতে পারে। একটু পরে অন্য লাইনের একটি ট্রেন আমাদের সামনে দিয়ে সিওলের দিকে চলে গেল। আমরা অপেক্ষা করছি ট্রেন কখন আসবে। একটি মেয়ে দৌড়ে আমাদের কাছে এসে হাঁপাতে হাঁপাতে জেকের দিকে ফিরে বলল, তুমি আরজে কুকি না? আই এম ইউর বিগ ফ্যান, ক্যান আই টেক এ পিকচার উইথ ইউ? জেকে বলল, ওহ শিওর। জেকের মুখে মুচকি হাসি। হিউংদের সামনে ও বোধহয় শাই ফিল করছে। যাই হোক, ক্রেন এসে পড়েছে। লোকজন আবার সবাই ভিড় করেছে পাথর সরানো দেখার জন্য। আমি ইয়ন্তানকে সঙ্গে নিয়েই বাইরে বেরিয়েছিলাম। ভাবছিলাম ওকে ভেতরে রেখে আসি। ভেতরে পা রাখতেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। দুজন লোক ভিতরেই বসেছিল। হঠাৎই ইয়ন্তান গর্জন করে উঠল, আর ওর গর্জন শুনে ভি রিভলভার হাতে এক ছুটে ভেতরে চলে এসেছে। বন্দুক দেখে লোক দুটো ভয় পেয়ে অন্য দিকের গেট দিয়ে বেরিয়ে যেতেই ইয়ন্তান তাদের পিছনে ছুট লাগালো, সেই সাথে ভি, আর ভি এর পেছনে আমি। ট্রেনের এই দিকটাতে কোনো লোক নেই, সবাই অন্য পাশে। একটু আগে এখান দিয়েই একটা ট্রেন গিয়েছিল। লোক দুটো দৌড়ে পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছে। ওদের পায়ে গাম্বুট থাকার কারণে ওরা এত দ্রুত উঠতে পারছে। এত তুষার না থাকলে হয়তো এতক্ষণে ওদের ধরে ফেলতে পারতাম। এত উপরে উঠে পড়েছি, এতক্ষণে নিশ্চয়ই অন্য পাশের লোকজন আমাদের দেখে ফেলতে পারবে। কিন্তু না, সবাই নিজের কাজে ব্যস্ত। অন্তত জেকে আর জিনপ্পা তো দেখবে। আর ওঠা সম্ভব হচ্ছে না, ওরা দ্রুতই এগোচ্ছে। হঠাৎই ভিয়ের কোল্ট 34 গর্জন করে উঠল। একবার নয়, দুবার। সঙ্গে সঙ্গে ওরা দুজন পা চেপে ধরে ছটফট করছে। এতক্ষণে সবার হুঁশ ফিরেছে। কিছু লোক ছুটে আসছে আমাদের দিকে, আর বাকি মানুষ হা করে দাঁড়িয়ে রয়েছে। লোক দুটোকে ধরে আনা হয়েছে নিচে। ওদের পা ব্যান্ডেজ করার কাজ চলছে। ভি আমাদেরকে পাহারায় দাঁড় করিয়ে রেখে ইয়ন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের ভেতরে ঢুকে গেল। এখন পাথর সরানোর কাজ বন্ধ রেখে সবাই এই দুই আসামিকে দেখতে ব্যস্ত। কিন্তু তারা কিসের আসামি তা কেউ জানে না। তারা কি অপরাধ করেছে, কেন করেছে, তাদের পরিচয় কি, তা সবার কাছেই ঝাপসা। সবাই নিজের নিজের অনুমান প্রকাশ করছে। আমি অপেক্ষা করছি ভিয়ের জন্য। সে কখন আসবে আর সব রহস্যের সমাধান করবে। নিঃসন্দেহে লোক দুটো খুব বড় ধরনের অপরাধ করেছে। না হলে ডিটেকটিভ জেইয়ং এর বন্দুকের গুলি তাদের স্পর্শ করবে কেন? আমি ভাবছি ভি একটু পরে এসেই এদের জঘন্য অপরাধের কাহিনী শোনাবে। সবাই তাকে বাহবা দেবে। ভাবতেই আমার গর্ব হচ্ছে। ও সবার কাছে হিরো হয়ে যাবে। যখনই ও এমন মহৎ কাজ করে তখনই আমার গর্ববোধ হয়। আমার দিতে বেস্ট। ঘটনা আমার ধারণা অনুযায়ী হলো। ভি ঠিক 10 মিনিট পর ফিরে এলো, সঙ্গে একটা ব্যাগ। বলল, এই ব্যাগটি মিস্টার উইজলির। তিনি একই সঙ্গে আমাদের সাথে সেওল থেকে ট্রেনে উঠেছিলেন। প্রথম থেকেই আমার সন্দেহ হচ্ছিল লোকটার ওপর। এই ব্যাগের ভিতর নিঃসন্দেহে
অনেক ড্রাগ আছে। এখানে এত কিছু কাণ্ড কারখানা দেখে তিনি ব্যাগ ফেলে রেখে পালিয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, ওনার পেছনে লোক পাঠানো হয়েছে, ধরা পড়ে যাবে। এখন আপনারা এই যে দুজন ভদ্রলোককে দেখছেন, এরাও ড্রাগ পাচারকারী, তবে এরা অন্য দলের লোক। এদের লক্ষ্য ছিল উইজলি ড্রাগগুলো ছিনিয়ে নেওয়া। ওদের কাছে দুটো অপশন ছিল, এক পাথর ফেলে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটানো, আর তারপর সুযোগ বুঝে ড্রাগ সরিয়ে নিয়ে যাওয়া। দ্বিতীয়, যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়াবে। স্বাভাবিকভাবে এত সুন্দর পরিবেশ দেখতে সবাই ট্রেন থেকে নামবে, আর যখন ট্রেন খালি হয়ে যাবে তখন আরামসে ড্রাগ সরিয়ে নেওয়া যাবে। যদি উইজলি ড্রাগ চৌকি দেওয়ার জন্য ট্রেনের ভেতর বসেও থাকে, তাহলে ওরকম একটা দুটো খুন করা কোনো ব্যাপারই ছিল না এদের কাছে। শেষমেশ দ্বিতীয় সুযোগটা কাজে লাগায় তারা। কিন্তু ক্রিমিনালদের কেউই জানতো না যে ট্রেনে ডিটেকটিভের লোক আছে, আর ইয়ন্তানের চিৎকারে ওদের প্ল্যান সব লণ্ডভণ্ড হয়ে যায়। ভয়ে পালাতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা সবাই তা দেখেছেন। এরা দুজন যে কত বড় ক্রিমিনাল তা সবার ধারণার বাইরে। এক, এরা ড্রাগ পাচার করে। দুই, আজ পর্যন্ত কতগুলো নিষ্পাপ প্রাণ নিজ হাতে এরা শেষ করেছে তার হিসাব নেই। আর তিন, আজকে এদেরই হাতে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হতে যাচ্ছিল। আল্লাহর রহমতে আমরা সবাই অক্ষত আছি। এখন কাজ হলো এদেরকে এদের সঠিক স্থানে পৌঁছে দেওয়া। সবাই হাততালি দিয়ে উঠল। আমার কি যে আনন্দ হচ্ছে বলার ভাষা নেই।